হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আমরা এতদিন কোর্টের বিভিন্ন জাজমেন্ট, বিভিন্ন সাধারণ আইনি বিষয় আলোচনা করেছি। আজকের ইউনিভার্সিটির ল সিলেবাসে বিভিন্ন যে বিষয় আছে সেগুলো থেকে প্রশ্নোত্তর আলোচনা শুরু করব। এভাবে ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিতে থাকব। আজ কলকাতা, বর্ধমান, বিদ্যাসাগর, বাঁকুড়া, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে এলএলবি পড়ানো হয়, বিশেষ করে 3 বছরের সিলেবাসে সেমিস্টার 2তে ল অফ কন্ট্রাক্ট 2 নামে একটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে বেলমেন্ট অর্থাৎ চল সম্পত্তির বিষয় পড়ানো হয়। সেখান থেকেই আজকে আমরা প্রথম প্রশ্ন আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ডিফাইন বেলমেন্ট। হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার্স অফ আ ভ্যালিড বেলমেন্ট? এটাই হচ্ছে আজকে আমাদের প্রথম আলোচনার বিষয়। শুরু করা যাক। প্রথম হচ্ছে ডেফিনেশন অফ বেলমেন্ট। বেলমেন্টের ডেফিনেশন কি সেটা আমরা আজকে প্রথমে জানব। তো সেকশন 148 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে যে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আছে তার 148 সেকশন অনুসারে কি বলছে না, বেলমেন্ট ইজ দ্য ডেলিভারি অফ গুডস। তাহলে কি হচ্ছে, ডেলিভারি অফ গুডস কি হচ্ছে, বাই ওয়ান পার্সন টু অ্যানাদার ফর সাম পারপাস। কিছু উদ্দেশ্যে এক ব্যক্তি, ঠিক আছে, অন্য ব্যক্তিকে কোনো বস্তুকে হস্তান্তর করে। এবং এই হস্তান্তর করে কি, আপন আ কন্ট্রাক্ট দ্যাট, এই কন্ট্রাক্টের বেসিসে, দ্যাট দে শ্যাল হোয়েন দ্য পারপাস ইজ অ্যাকমপ্লিশড বি রিটার্ন অর আদারওয়াইজ ডিসপোজড অফ অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন অফ দ্য পার্সন ডেলিভারিং দেম। অর্থাৎ হস্তান্তর করা এই শর্তে যে উদ্দেশ্য পূরণ হলে তা ফেরত দেওয়া হবে। অর্থাৎ যে বস্তু এক ব্যক্তি অন্য ব্যক্তিকে দিয়েছে, এই শর্তে দেওয়া হয়েছে যে যদি উদ্দেশ্য পূরণ হয়ে যায় তাহলে সেই বস্তু দেওয়া ব্যক্তিকে কি করবে, ফেরত দিতে হবে। এবং কি করবে না, হস্তান্তরকারী অর্থাৎ হস্তান্তরকারীকে ফেরত দিতে হবে, এবং বা হস্তান্তরকারীর নির্দেশ অনুসারে কোনো একটা ব্যবস্থা করা হবে। এটাকেই বলা হচ্ছে কি, বেলমেন্ট। অর্থাৎ যে দিচ্ছে তাকে সেই বস্তু ফেরত দেওয়া হবে বা তার সিদ্ধান্ত অনুসারে কোনো একটা ব্যবস্থাপনা করা হবে। তাই এখানে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে বেলার এবং একটা হচ্ছে বেইলি। বেলার মানে কি না, দ্য পার্সন হু ডেলিভার্স দ্য গুডস, অর্থাৎ বস্তুটি যে ব্যক্তি দিচ্ছে, ঠিক আছে, একজন দিচ্ছে আর একজন কি হচ্ছে, সেই জিনিসটাকে নিচ্ছে। তাহলে যে দিচ্ছে তাকে বলা হচ্ছে কি, বেলার। এবং দ্য পার্সন টু হোম গুডস আর ডেলিভার্ড, যাকে সেই বস্তুটা দেওয়া হচ্ছে সে হচ্ছে কি না, বেইলি। এই দুটো জিনিস আমরা মনে রাখবো। এরপর কি রয়েছে না, এসেনশিয়াল ফিচার্স অফ ভ্যালিড বেলমেন্ট। প্রথম কথা হচ্ছে ডেলিভারি অফ মুভেবল গুডস অনলি। এখানে যে ডেলিভারি হবে অনলি মুভেবল গুডস, দ্যাট ইজ কি হচ্ছে, গোল্ড, ডকুমেন্টস, যা কিছু আর কি, যেগুলো মুভ করানো যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হবে, সেই জিনিসগুলোকে কি করা হবে না, এই ধরনের বলা হবে, ভ্যালিড বেলমেন্ট বলা হবে। এবং ক্যান বি বেল্ট। এবং ইমুভেবল পার্সন অর্থাৎ জমি, সেটা কিন্তু ইমুভেবল পার্সন, সেটাকে কোনো রকম এই বেলমেন্টের আন্ডারে নিয়ে আসা যাবে না, ঠিক আছে। 2 নম্বর কি, ভলেন্টারি ডেলিভারি উইথ কনসেন্ট। অর্থাৎ এখানে মাস্ট বি ভলেন্টারি অ্যান্ড উইথ মিউচুয়াল কনসেন্ট। ডেলিভারি ক্যান বি অ্যাকচুয়াল আর কি করা হবে না, কনস্ট্রাক্ট। অর্থাৎ যখন এই যে ডেলিভারি হবে, এই ডেলিভারি কি করা হবে, পারস্পরিক সম্মতিতে, কিন্তু কনসেন্ট, মিউচুয়াল কনসেন্ট হবে, পারস্পরিক সম্মতিতে হস্তান্তর হতে হবে। এবং হস্তান্তর হতে হবে কি না, বাস্তবিক হতে, অ্যাকচুয়াল হতে হবে, ঠিক আছে, প্রত্যক্ষ হতে হবে। যেমন কোনো কি কোনো চাবি দেওয়া হচ্ছে বা কোনো দলিল দেওয়া হবে, ঠিক আছে, এই যে জিনিসগুলো দেওয়া হবে এটা হচ্ছে কি, অ্যাকচুয়াল দেওয়া হবে। পারপাস অফ ডেলিভারি। পারপাস অফ ডেলিভারি কি, মাস্ট বি ডেলিভার্ড ফর স্পেসিফিক লফুল, ঠিক আছে, লফুল পারপাস। অর্থাৎ
পারপাসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্য হবে এবং সেটা বৈধ উদ্দেশ্য হবে। যেমন কোনো জিনিসের যদি সংরক্ষণ করা হয়, ঠিক আছে, কেউ কোনো ব্যক্তি কিছু সোনা কি করলো, নিয়ে ব্যাংকের ভল্টে রেখে দিল, বা কোনো দলিল, দামি দলিল কি করলো, সেটা নিয়ে ব্যাংকের ভল্টে রেখে দিল, এটাকে সে সংরক্ষণ করছে। আর কি হচ্ছে, বা কোনো জিনিসকে সারানোর জন্য একটা বাইক সারানো হচ্ছে, একটা গাড়ি সারানো হবে, সেটা সে গ্যারেজে দিল, ঠিক আছে। তো এই ধরনের যে জিনিসগুলো, সেই পারপাস অফ ডেলিভারি এখানে ক্লিয়ার। এখানে সংরক্ষণ করা হচ্ছে, বা কি করে সেটাকে সারাই করানোর জন্য এটাকে কি করা হচ্ছে, ডেলিভারি দেওয়া হচ্ছে। আর কি হচ্ছে, রিটার্ন অফ গুডস মাস্ট বি রিটার্ন অর ডিসপোজড অফ আফটার দ্য পারপাস ইজ কমপ্লিটেড। অর্থাৎ যদি কি হয় না, উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, তখন কি হবে, যদি উদ্দেশ্য পূর্ণ হয়ে যায়, অর্থাৎ মাল ফেরতের যখন বাধ্যবাধকতা যখন কি হবে, পূর্ণ হবে, তখন বেলি কিন্তু মাল ফেরত দিতে কিন্তু বাধ্য থাকবে, বা কি থাকবে না, বেলরের নির্দেশ অনুসারে কিছু একটা করার জন্য বাধ্য থাকবে। অর্থাৎ যদি কেউ কি হবে, ধরো কোনো গাড়ি জমা রেখেছে, বা কোনো সোনা জমা রেখেছে, যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে, তখন সে কিন্তু মাল ফেরত দিতে বাধ্য থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে রিটার্ন অফ গুডস। 5 নম্বর কি হচ্ছে, এক্সিস্টেন্স অফ এ কন্ট্রাক্ট। এখানে কি হবে, বেলমেন্ট মাস্ট বি অ্যারাইজ ফ্রম এক্সপ্রেস অফ ইমপ্লয়েড কন্ট্রাক্ট ইভেন ইফ গ্র্যাটিটোস। এখানে একটা যে সম্পর্ক গঠিত হবে, সেটা হবে কি, কন্ট্রাক্টের ভিত্তিতে সম্পর্কটা গঠিত হবে, ঠিক আছে। 6 কি, ট্রান্সফার অফ পজেশন নট ওনারশিপ। অর্থাৎ কোনো জিনিসকে যখন হস্তান্তর করা হচ্ছে, এই হস্তান্তর কি হবে, শুধুমাত্র পজেশনের হস্তান্তর হবে। অর্থাৎ এক জায়গা থেকে জাস্ট আরেক জায়গায় যাচ্ছে, এবং এক জনের কাছ থেকে আরেক জায়গায় যাচ্ছে, এবং সেই জায়গাটা কি হচ্ছে, পজেসেস, এবং জাস্ট পজেশন ট্রান্সফার হচ্ছে, ওনারশিপটা কিন্তু এখানে ট্রান্সফার হচ্ছে না। ওনারশিপ যা ছিল তাই থাকছে। অর্থাৎ কেউ যদি তার গাড়ি গ্যারেজে সারাতে দেয় এবং লিখিত চুক্তি করে নেয়, তাহলে কি হবে, সেই ক্ষেত্রে, বা কোনো সোনা যদি ব্যাংকের ভল্টে জমা রাখে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, জাস্ট পজিশনটা ব্যক্তি থেকে ব্যাংকে যাচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু কোনো রকম ওনারশিপের পরিবর্তন হচ্ছে না। এইখানে মাথায় রাখতে হবে, ট্রান্সফার অফ পজিশন নট ওনারশিপ, ঠিক আছে। আর রিজনেবল কেয়ার অ্যান্ড ডিউটি, অর্থাৎ ব্যক্তি যখন কি করছে না, বস্তুকে ট্রান্সফার করছে, ঠিক আছে, কোনো বস্তুকে যখন বেলি মাস্ট টেক রিজনেবল কেয়ার। অর্থাৎ আমি তোমার কাছে কোনো জিনিসকে দিয়ে রেখেছি, তুমি হয়তো আমি তোমার কাছে তোমার গ্যারেজে গাড়ি সারাতে দিয়েছি, তুমি কি করেছো, গাড়িটাকে বাইরে রোদ্দুরে বৃষ্টিতে ফেলে রেখেছো, না, এটা হবে না, ঠিক আছে। তো বেলি মাস্ট টেক রিজনেবল কেয়ার অ্যান্ড নট ইউজ গুডস উইদাউট কনসেন্ট। অর্থাৎ তুমি আমার জিনিস আমার কনসেন্ট ছাড়া, উইদাউট কনসেন্ট তুমি কি করতে পারবে না, সেটাকে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ এখানে কি লাগবে না, কনসেন্ট লাগবে। বেলি মাস্ট টেক রিজনেবল কেয়ার। তো বেলিকে কিন্তু কি করতে হবে, কেয়ার নিতে হবে, অ্যান্ড নট ইউজ গুডস উইদাউট কনসেন্ট, ঠিক আছে। উইদাউট কনসেন্টে কিন্তু সে ব্যবহার করতে পারবে না। বেলিকে কি করতে হবে না, এটা কিন্তু যত্ন নিতে হবে বেলারের কাছে, কারণ কি, মালিকানা তো মালিকানা বেলারের, এবং বেলারের অনুমতি ছাড়া সেই জিনিসটাকে ইউজ করতে পারবে না। এখানে আমরা কি করব না, একটা কেস সম্পর্কে আলোচনা করব। সেই কেসটা হচ্ছে, এই কেসটা দিয়ে আমরা পুরো জিনিসটাকে একদম কি করব, পরিষ্কারভাবে বুঝতে পারবো। যে কেসটা হয়েছিল কি, ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ভার্সেস কি হয়েছিল না, বেলজান হাইড্রোয়ার লিমিটেড। 2007 সালের কেস এটা। 2007 সালে এই কেসটা হয়েছিল। এই কেসটার মাধ্যমে এই বেলমেন্টের ব্যাপারটা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, সেটা আমরা এটা এখন আলোচনা। এখানে যে ফ্যাক্টটা হয়েছে, মামলা 2007 সালের যে মামলা, সেখানে বেলজান হাইড্রোয়ার লিমিটেড ওরা কি হয়েছে, কিছু যন্ত্রাংশ পাঠানোর জন্য কি করেছে না, ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে তারা পরিষেবা নিয়েছে। তার কিন্তু মাল ডেলিভারি হয়নি, অর্থাৎ মাল হারিয়ে যায় বা মাল পৌঁছায়নি।
যে কোনোভাবেই হোক মালটা ডেলিভারি হয়নি, তখন ভেলজান কোম্পানি কি করে, ওই যে ডেলিভারি হয়নি তার জন্য তারা কি করেছে, ক্ষতিপূরণ চেয়ে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে মামলা করেছে। এরপর তারা কি করেছে, ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম কিন্তু ভেলজানের পক্ষে রায় দিয়েছে। এবং ট্রান্সপোর্ট কর্পোরেশন কি করেছে, স্টেট কমিশন অর্থাৎ অন্ধ্রপ্রদেশের যে স্টেট কমিশন সেখানে তারা আপিল করেছে, কিন্তু এখানেও ভেলজান জয়ী হয়েছে। ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন তারপরে এখানেও মামলা করেছে, করলে কি হয়েছে, মানে আপিল করেছে, করে এখানে মামলা হয়েছে, সেখানেও কিন্তু ট্রান্সপোর্ট কর্পোরেশন হেরে গেছে। তারপর তারা কি হয়েছে না, সুপ্রিম কোর্ট ইন্ডিয়ায় স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে। এইখানে কতগুলো মেনলি কয়েকগুলো প্রশ্ন উঠে আসছে। মেনলি দুটো প্রশ্ন আমরা পাবো, সেটা হচ্ছে যে মাল না পৌঁছালে পরিবহন সংস্থা কি বেল হিসেবে দায়বদ্ধ। 2 নম্বর হচ্ছে সেকশন 10 অনুযায়ী লিখিত নোটিশ না দিলে মামলা গ্রহণযোগ্য হবে কিনা। ক্যারিয়ার্স অ্যাক্ট 1965 সেকশন 10 অনুযায়ী সাধারণত কি হয় না, 6 মাসের মধ্যে লিখিত নোটিশ দিতে হয়। যদি মাল একেবারেই না পৌঁছায় অর্থাৎ নন ডেলিভারি হয় এবং তখন কি হয়, পরিবহন সংস্থা দায় অস্বীকার করে, তাহলে কিন্তু নোটিশের বাধ্যবাধকতা থাকে না। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কি রায় আছে, মামলা যেহেতু ঘুরে ঘুরে লাস্টে গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে, তো সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এখানে কি রায় দিয়েছে সেটা আমরা পরিষ্কারভাবে আলোচনা করব। এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে পরিবহনকারী অর্থাৎ যে ট্রান্সপোর্টার একটি বেইলি, যে কেউ কারো জিনিস যদি পরিবহনের জন্য নেয় তাহলে সে বেইলি হিসেবে চিহ্নিত হয়। বেইলির কর্তব্য হচ্ছে কি, মালপত্রের যথাযথ যত্ন নেওয়া। একটু আগে আমরা বৈশিষ্ট্যের মধ্যে সেটা আলোচনা করলাম। 2 নম্বরে বলেছে যে ক্যারিয়ার্স অ্যাক্টের যে সেকশন 10 সেইখানে সুপ্রিম কোর্ট বলেছে যে সেকশন 10 অনুযায়ী কোনো জিনিস হারিয়ে গেলে তা জানানোর জন্য নোটিশ দেওয়া বাধ্যতামূলক নয়। যদি পরিবহনকারী মাল ডেলিভারি না দেয় তাহলে প্রমাণের দায়িত্ব কিন্তু পরিবহনকারী অর্থাৎ বেলির ওপর, অর্থাৎ সে মালটা নিয়ে কি করেছে, সে আদৌ কি দিয়েছে, কি করেছে, কারণ সে তো মাল পৌঁছতে পারেনি, তাহলে সেটা প্রমাণ করার দায়িত্ব কি তার। 3 নম্বর হচ্ছে যে ভাড়ার টাকা ফ্রেট যদি না দেওয়া হয় তাহলেও কি হবে, দায় থাকবে। স্যার ট্রান্সপোর্ট কোম্পানি এখানে দাবি করে যেহেতু মালিক ভাড়া দেয়নি তাই তারা দায় মুক্ত, কিন্তু আদালত বলে না, ভাড়া না দেওয়া মানে এই নয় যে মাল হারিয়ে গেলে দায় থাকবে। এখানে আইনি সিদ্ধান্ত কি আসছে না, যখন পরিবহন সংস্থা মাল নেয় তখন তারা একটি বেলমেন্ট কন্ট্রাক্টের অধীনে আসে। মাল ডেলিভারি না করলে বা যদি হারিয়ে যায় তাহলে তারা যথাযথ যত্ন নিয়েছিল তা প্রমাণ না করতে পারলে কিন্তু এক্ষেত্রে তাদের দায়বদ্ধতা থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। এই ক্ষেত্রে আমরা কনক্লুশনে কি আসি না, বেলমেন্ট ইনভলভস টেম্পোরারি ট্রান্সফার অফ পজেশন আন্ডার আ কন্ট্রাক্ট ফর এ স্পেসিফিক পারপাস। অর্থাৎ বেলমেন্ট হচ্ছে কি না, একটা চুক্তি, টেম্পোরারি চুক্তি, সেটা কি হয়েছে, যেখানে একজন ব্যক্তি অন্যকে তার মাল নির্দিষ্ট উদ্দেশ্যে কি করে, স্পেসিফিক পারপাস, নির্দিষ্ট উদ্দেশ্যে সাময়িকভাবে দেয় এবং কাজ শেষে তা কি করে না ফেরত পাওয়ার শর্ত দেয়। ঠিক আছে, এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমরা জানি কি না, এই ক্ষেত্রে মালিকানার ট্রান্সফার হয় না, এখানে জাস্ট পজেশন ট্রান্সফার হয়, অর্থাৎ কেবল দখল হস্তান্তর হয়। ঠিক আছে, তা ওনারশিপ রিমেইনস উইথ দ্য বেলার, অর্থাৎ বেলার কে হয়, ওনারশিপ রিমেইনস উইথ দ্য বেলার, ওনারশিপ কিন্তু বেলারের সঙ্গে থাকে, মালিকানা চেঞ্জ হয় না। বেলি হ্যাজ ডিউটি, বেলির কি ডিউটি থাকছে, অফ কেয়ার অ্যান্ড মাস্ট রিটার্ন দ্য ডিসপোজ অ্যাজ ইনস্ট্রাক্টেড, অর্থাৎ
এখানে কি হয়, নিয়ম অনুসারে যে চুক্তি অনুসারে তাকে কি করতে হয়, এই মালের কেয়ার নিতে হয় এবং সেই মাল কি করতে হয়, তাকে ফেরত দিতে হয়, তাই না? তো এই মাল তাকে ফেরত দিতে হয়। যেটা কি, ইট এনশিওর লিগাল রেসপন্সিবিলিটি অ্যান্ড প্রোটেক্ট অফ গুডস ডিউরিং টেম্পোরারি কাস্টডি। অর্থাৎ এইটা এনশিওর করছে কি, লিগাল রেসপন্সিবিলিটি, শুধু এমনি রেসপন্সিবিলিটি নয়, এটা একটা লিগাল রেসপন্সিবিলিটি কি না, প্রোটেকশন অফ গুডসের প্রোটেকশন। অর্থাৎ কেউ যখন কোনো ব্যক্তি কোনো মাল কোথাও পাঠাচ্ছে বা কোনো বস্তুকে কোথাও পাঠাচ্ছে, কোথাও গচ্ছিত রাখছে, যেন আমরা ট্রান্সপোর্টে কী হয়, গুডস পাঠানো হয়, তো মাল পরিবহন হয় ট্রান্সপোর্টের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিসের যত্ন নেওয়া কার কর্তব্য না, বেলির কর্তব্য, ঠিক আছে, বেলির কর্তব্য। এবং কারণ কি, যখন টেম্পোরারি কাস্টডি তার কাছে থাকবে, এটা হচ্ছে সেই মালের যত্ন নেওয়া তার কর্তব্য। তো এটা আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল। এখানে আমরা আলোচনা করলাম না ডেফিনেশন অফ বেলমেন্ট আলোচনা করেছি, এর যে এসেনশিয়াল ফিচারগুলো আলোচনা করেছি। এখানে একটা কেস জাজমেন্ট দিয়েও জিনিসটাকে আমরা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, লাইক তো অবশ্যই করবে, ঠিক আছে? তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক এবং প্রশ্ন নিয়ে। ধন্যবাদ।